আপলোড দিয়েছি ওই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদের মিডের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই সলভ করবেন মিডের আগে, না সলভ করলে আপনারা মিডে ধরা হবে। তো অ্যাসাইনমেন্ট কি মিডের আগে জমা দিতে হবে? না, অ্যাসাইনমেন্ট জমা মানে মিডের চেষ্টা করবেন মিডের আগে জমা দিতে পারবেন, পরে দিতে পারবেন, বাট অ্যাসাইনমেন্টটা মিডের আগে করলে যারা যারা আগে করবেন তারা তারা আসলে এটা আগে সলভ না করে গেলে আপনারা পরীক্ষায় খারাপ করছেন। সলভ তো করতে হবে, সো আগে থেকে তো দিতে হবে। সেই জন্য মিডের আগে এটা শেষ করার চেষ্টা করবেন। আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট একটা বের করি। অ্যাসাইনমেন্ট তো তার আগে পদ্ধতিতে জমা দেবেন না, গুগল ক্লাসরুমে ওখানেই জমা দেবেন। অ্যাসাইনমেন্ট আপনারা ছবি তুলে খাতায় লিখে ছবি তুলে, কারণ এটা কম্পিউটারে লিখে লাভ নেই, আপনারা পরীক্ষা লিখবেন খাতায়, তো খাতায় লিখে ছবি তুলে আপনারা ওইখানেই আপলোড দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। অথবা পিডিএফ বানায় আপলোড দিতে পারবেন, স্ক্যান করে স্ক্যানার দিয়ে স্ক্যান করে পিডিএফ বানায় আপলোড দিতে পারবেন। এটা আপনার যেভাবে সুবিধা হয় কোনো অসুবিধা নেই। তো অ্যাসাইনমেন্টের প্রথমে শুরুতে আছে হচ্ছে আজকে হচ্ছে রিভিউ ক্লাস, রিভিউ করব যে আমরা এখানে কি কি শিখেছিলাম। তুমি ছিলাম না সেজন্য আমারটা কোথায় গেল? দেখেন আমাদের গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এই অ্যাসাইনমেন্টটা আমরা একটু আগে অ্যানালাইজ করি। এই অ্যাসাইনমেন্টটা মিডের জন্য খুব ইম্পর্টেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আপনারা সলভ না করে তো পরীক্ষা দিতে পারবেন, মানে পরীক্ষাটা দিলে থেকে সো এইখান থেকে পরীক্ষার অনেক কিছু আসবে, এই জন্যই এই অ্যাসাইনমেন্টটা ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল প্রথমে হচ্ছে হোয়াট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট। তো ক্লাস এন্ড অবজেক্ট কি, সেটা ডেফিনিশন এটা লিখতে হবে। এটা হচ্ছে ডেফিনিশন। ক্লাস এন্ড অবজেক্ট কি মনে আছে কারো? স্যার না বলতে আমরা কোড করে দেখাই স্যার বুঝতে পারলে তো হবে না। ক্লাস এন্ড অবজেক্ট এটা কোড করে, এটা 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেন থাকবে, এটা কোড করে লিখতে গেলে আপনার সময় নষ্ট হবে। তো সিনট্যাক্সটা শুধু লিখলে আবার শুধু লিখে কি নাম্বার থেকে সিনট্যাক্স দেওয়া এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে ডেফিনিশন। ক্লাস কাকে বলে? ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট। তো অফ এন এটা হচ্ছে ক্লাস এবং অবজেক্টের ডেফিনিশন। দিস ইজ এনাফ ফর দিস কোশ্চেন। এগুলা কিন্তু আপনাদের হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে পড়ানো, সো এগুলো আপনাদের নতুন কিছু না। এখানে হচ্ছে নেক্সট কোশ্চেন আছে, নেক্সটটা হচ্ছে হোয়াট আর অ্যাট্রিবিউটস এন্ড মেথডস। অ্যাট্রিবিউটস কাকে বলে, মেথডস কাকে বলে? সো অ্যাট্রিবিউট হচ্ছে লেখো লেখো মানে কেউ ভর্তি করো আমি নিয়ম ঠিক করে পাবো।
অ্যাট্রিবিউটের মেথড কি? অ্যাট্রিবিউট হচ্ছে ভ্যারিয়েবলস অফ আ ক্লাস, মেথডস হচ্ছে ফাংশনস অফ আ ক্লাস। স্যার এইটুকু লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ মানে 3 মার্কস তো অ্যাকচুয়ালি ডেফিনিশন স্যার একটা বড় হয় না মানে। না, এটা তো বাংলা পরীক্ষা না, এটা কেন বড় হইতে হবে? এটা তো আপনার ইয়ের পরীক্ষা, এটা আপনার যেটুকু লিখলে কাজ হবে সেইটুকু আমি বলে দিচ্ছি। এর বেশি লেখা বেশি লিখতে গেলে স্যার ভুলে যাবে জিনিসটা। এত বড় লেখা তো দরকার আছে, কারণ এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে অ্যাট্রিবিউট কি, এর বেশি আর কি দরকার আছে আপনার অ্যাট্রিবিউট বুঝতে গেলে? এখানে তো এক্সাম্পলও চাই না। তো আমি জাস্ট লিখছি কারণ হচ্ছে এই জিনিসটা আপনাদের জানা দরকার যে অ্যাট্রিবিউট কাকে বলে, মেথড কাকে বলে, এবং কিভাবে আপনারা লিখলে সুন্দরভাবে, মানে এই কোডটুকু লিখলে আসলে এনাফ। আপনারা যেটা করেন পেজের পর পেজ লিখবেন এটার জন্য, কিন্তু কাজের কথা কিছু লিখবেন না, এইটার জন্য না হয়। অল্প কথা লিখবেন, আমি নাম্বার দিব। তো সেম মার্ক কি দিবেন? তো বেশি দিবেন না। নাম্বার দিব মানে কি হাফ মার্ক দিব? আচ্ছা, এরপর এইটা থেকে আপনারা এখন করবেন, এটা হচ্ছে রাইট দ্য বেসিক সিনট্যাক্স অফ ক্লাস অবজেক্ট মেথড ওভারলোডিং অ্যাক্সেস মডিফায়ার সিনট্যাক্স। আচ্ছা, ফার্স্টে বলেন এইগুলোর মধ্যে কোনটা নতুন বা কোনটা আপনারা বুঝেন না, আগে পড়েন। সিনট্যাক্স মানে হচ্ছে আপনারা এর আগে সি তে করে আসছিলেন ফর লুপের সিনট্যাক্স দেখো, মানে হচ্ছে ফর লুপটা দেখতে কেমন হবে। এইটাও সেম, সিনট্যাক্স মানে আপনাকে 500 লাইনের কোড লিখতে হবে, জাস্ট আপনি বুঝাইতে পারলেই হবে একটা ক্লাস দেখতে কেমন, অবজেক্ট দেখতে কেমন, অবজেক্ট কিভাবে তৈরি করে একটা ক্লাস থেকে, তারপর একটা মেথড দেখতে কেমন হয়, মেথড ওভারলোডিং। এখানে অবশ্যই এগুলো প্রতিটা জিনিস আপনাকে ক্লাসের আন্ডারে দেখাইতে হবে, মানে ক্লাস অবজেক্ট হিসাবে দেখাইতে হবে। সো তাহলে স্যার অবজেক্ট বি নাম্বার যেটা প্রশ্ন, তাহলে আগে ক্লাস রেডি করে পরে অবজেক্ট দিব এরকম না? প্রথমে ক্লাস রেডি করবেন, তারপর ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে দেখাবেন, এই তো। আচ্ছা, মানে এখানে কোনটা বুঝেন না? এখানে এই যে টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলো কিন্তু আপনাদের সবগুলো পড়া আছে। এইটা এটা সি সি ডি ই জিআরই বুঝেন না? আচ্ছা, না ও বুঝে না, আমি বলছি যে কোনটা বুঝেন না। হ্যাঁ, তো কোনটা বুঝেন না ওটা বলেছি। সো ও বললো যে আমি ডিআরই বুঝি না। আচ্ছা, আর কারো কোনো? ক্লাস কিভাবে তৈরি করে অলরেডি আমরা পারি। অবজেক্ট ক্লাস থেকে কিভাবে তৈরি করে এটাও অলরেডি আমরা পারি, মেইন মেথডের ভিতর পড়ে, তাই না? অবজেক্ট তৈরি করে একটা লেখা দেখাই দিবেন ক্লাস, না আমি সবগুলো লিখব না, এগুলো আপনারা লিখবেন। একটা লেখা দেন স্যার, মানে যেমন বুঝতে সুবিধা হয় কিভাবে লিখবো আমার পরীক্ষা খাতায়। লেখা আছে। সো আমি প্রথমটা দেখাই দিই, এই যে ক্লাসের সিনট্যাক্স কি। সাপোজ হচ্ছে ক্লাসের সিনট্যাক্স হচ্ছে ক্লাস, ধরেন এখানে বলে দেয় যে কি লিখতে হবে। আমরা সিনট্যাক্স হিসেবে দেখাচ্ছি যে ক্লাস অ্যানিমাল, তারপর হচ্ছে ধরেন ইন্ট এইজ, সেগুলো তো লেখা লাগবে না। আপনি যদি এইটা লিখে জাস্ট এখানে লেখেন হচ্ছে যে ক্লাসের হচ্ছে কি অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর তারপর চ্যাপ্টার। দিস ইজ এনাফ। ক্লাসের সিনট্যাক্স দেখতে কেমন হয় সেটা। আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো অ্যাট্রিবিউট লিখি নাই, কনস্ট্রাক্টর লিখি নাই, মেথড লিখি জাস্ট হবে। এখানে এটা হচ্ছে কমেন্ট করে রাখছি যে এখানে আপনি চাইলে বসাইতে পারেন। অবজেক্ট তৈরি করতে গেলে কি করতে হবে? অবজেক্ট তৈরি করতে গেলে আপনাকে একটা অবজেক্ট তৈরি করে দেখাতে হবে, তার জন্য আমাকে প্রথমে একটা মেইন ফাংশন লিখতে হবে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। পুরোটা লিখবেন, আমি শর্টকাটে লিখছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস, তারপরে এখানের ভিতরে আপনারা অবজেক্ট তৈরি করবেন এনিমেল a is equal to new animal, তারপর কনস্ট্রাক্টর। সো অবজেক্টের এক্সাম্পল স্যার এখানে যে লেখা দিয়ে যে অবজেক্ট,
কমেন্ট করে হবে না অবজেক্ট তো বানায় দেখাইতে হবে, অবজেক্ট তো কমেন্ট করলে হবে না, আপনাকে এখানে অবজেক্টটা বানায় দেখাইতে হবে। ক্লাস বানাইতে বলছে, ক্লাস আমি বানায় দেখাইছি। এর ভিতরে কি ভিতরে ক্লাসের ভিতরে পর্যন্ত যাইনি, এখানে আমি অবজেক্ট তৈরি করছি, কনস্ট্রাক্টর আমি দেইনি, কারণ কনস্ট্রাক্টর মানে জাস্ট অবজেক্টের বেসিক সিনট্যাক্স মানে হচ্ছে একদম বেসিক যে জিনিসটা ওইটা দেখানো হচ্ছে সিনট্যাক্স। ভিতরে কোনো কমপ্লেক্স কিছু দেওয়ার দরকার নেই সিনট্যাক্স দেখার সময়। মেথড কি? মেথড হচ্ছে আপনি একটা ক্লাস বানাবেন, ক্লাসের ভিতরে একটা মেথড লিখবেন। মেথড মানে কিন্তু ক্লাসের ভিতরের ফাংশন। আপনি যদি শুধুমাত্র এইভাবে লেখেন যে ভয়েড ধরেন সাম এমনি লেখেন, তাহলে এইটার মেথড থাকবে না, এটা কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে ফাংশন। বি থেকে আমাদের যা আছে মানে জি বলবো সবগুলো দিতে হবে স্যার, ক্লাস তৈরি করতে হবে। ক্লাস তৈরি করতে হবে, এখান থেকে যা দেখছেন সবগুলোতে আপনাকে ক্লাস তৈরি করেই দেখাইতে হবে, ক্লাস ছাড়া কিছু হবে না। ইভেন অবজেক্ট তৈরি করতে গেলে আপনার একটা ক্লাস তৈরি করা লাগবে, মেইন ক্লাস তৈরি করা লাগবে, তাই না? সো ক্লাস আপনাকে তৈরি করতেই হবে, তারপরে আপনার যেটা চাইছে ওইটা করতেই হবে। দেখেন যদি মেথড দেখাইতে বলে, মেথড দেখাতে বলে, তাহলে কি আমাদের অ্যাট্রিবিউট কনস্ট্রাক্টর দেখানোর দরকার আছে? দরকার নেই। মেথড দেখাতে বললে আপনি জাস্ট ক্লাস এনিমেল দিবেন, এনিমেল, তারপর এখানে হয়তো দিলেন যে ভয়েড ইট, তারপর দিলেন যে কারণ সিস্টেম ডট আউট ডট করে শর্টকাটে লিখছি, পরীক্ষা আবার একটু লিখে নেন যে এখানে এনিমেল ইট, তারপর এর বিষয়টা দিলাম, শেষ। সো আপনি হচ্ছে মেথড যখন লিখতে বললো, আমি একটা মেথড লিখে দিলাম, মেথড ওভারলোডিং। ওভারলোডিং মানে হচ্ছে একটা মেথডের একই নামের যদি একাধিক মেথড থাকে উইথ ডিফারেন্ট প্যারামিটারস। একই নামের যদি একাধিক মেথড থাকে, যেরকম আমি ধরেন এই যে মেথড সাম, এটাকে দেখাই মেথড ওভারলোডিং কাকে বলে। এই যে দেখেন সাম, সো ধরেন এখানে একটা মেথড আছে সাম, সামের ভেতর একটাই আছে ইন্টে, আর একটা আছে ধরেন ভয়েড সাম, এটা আছে ইন্ট a আর ইন্ট b। সো দিস ইজ হোয়াট মেথড ওভারলোডিং। এটা থাকবে ধরেন একটা ক্লাসের মধ্যে। সো ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্লাস ধরেন a। একটা ক্লাসের ভিতরে দুইটা মেথড আছে, দুইটা মেথডের নামই সেম কিন্তু প্যারামিটার ডিফারেন্ট। একটাই শুধু a ইনপুট নিচ্ছে আর একটাই a আর b ইনপুট নিচ্ছে। এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। আর একটা জিনিস আছে যেটা মেথড ওভাররাইডিং, সেটা আমরা শিখব একটু পরে, এটা পলিমরফিজমে আছে। সো এরপর আসি অ্যাক্সেস মডিফায়ার্স। অ্যাক্সেস মডিফায়ার কি আছে জাভাতে? পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড। তো জাভাতে অ্যাক্সেস মডিফায়ার যেগুলো নরমালি ইউজ করা হয়, অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। সো আপনি কোন ক্লাসের আগেও দিতে পারেন, কোন ফাংশনের আগেও বসাতে পারেন, কোন অ্যাট্রিবিউটের আগেও এটা বসাতে পারেন। সাপোজ আমি যদি এখানে দেখি যে প্রাইভেট স্ট্রিং নেম, এই যে হয়ে গেল একটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা। এখানে এডিটর দরকার নাই, তাই না? সো অ্যাক্সেস মডিফায়ার্স পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, আর একটা আছে ফাইনাল। সো আপনারা যেগুলো জানেন একটা एग्जांपल দিয়ে দিবেন, জাস্ট যে একটা প্রাইভেট বা পাবলিক, হ্যাঁ একটা দিবেন আর অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে দেখাবেন যে কিভাবে ইউজ করে। ঠিক আছে? তখন কি মেথডগুলো লিখতে হবে? না না, মেথড কেন লিখতে হবে? এটা তো আমি তো বললাম শুধু এইটুকু। এটা আমি দেখাচ্ছি হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারের জন্য, এইটুকু দরকার নেই, এইটুকু দেখাইলেই হয়। এবং এইটার জন্য একটা কি করতে হয়, যদি প্রাইভেট লেখেন তাহলে একটা গেটার সেটার দেখাতে হবে, যদি প্রাইভেট না লেখেন পাবলিক লেখেন কিছু লাগবে না, এমনিই হবে। সো আপনি হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে দেখাবেন, বেসিক্যালি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে দেখালেই হবে। সো
এনক্যাপসুলেশন মানে কোনো কিছু হাইড করা। সো এনক্যাপসুলেশন করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? পাবলিক প্রাইভেট কানেক্টেড আছে, কি ইউজ করব? প্রাইভেট ইউজ করব। প্রাইভেট ইউজ করার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, কি কাজ? গেটার সেটার। ভেরি গুড। সো আপনারা এই যে এনক্যাপসুলেশন করার সময় একটা গেটার সেটার দিয়ে দিতে হবে, তাহলে যেরকম গেট নেম, এটা একটা ধরনের একটা মেথড দিলাম যেটা স্ট্রিং রিটার্ন করবে, নেম মানে আমরা নামটা আসলে রিটার্ন করে দেখতে পাবো। আর হচ্ছে সেট নেম, ধরেন ভয়েড সেট নেম, এখানে কি করব? এখানে একটা নাম পাস করে দিব, ধরেন ছোট হাতের নেম, একটা নাম ধরেন পাস করে দিলাম, এখানে লিখব হচ্ছে নেম। সো এনক্যাপসুলেশন হচ্ছে এইটা। এনক্যাপসুলেশন মানে কিন্তু পাবলিক প্রাইভেট সবগুলো না। এনক্যাপসুলেশন মানে কোনো কিছু লুকানো বা হাইড করা। হাইড করতে গেলে আমাদের ইউজ করতে হয় প্রাইভেট। সো প্রাইভেট একটা ইউজ করে আপনারা গেটার সেটার মেথড দিয়ে দিবেন, তাহলে আমাদের এনক্যাপসুলেশন দেখানো হয়ে গেছে। আর লাস্টে যেটা, ওটা হচ্ছে কি ইনহেরিটেন্স, রাইট? ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্সে আপনি কি করতে পারি? ইনহেরিটেন্সে আমি লিখলাম যে ক্লাস বি এক্সটেন্ডস ক্লাস, ধরেন প্রথমে একটা ক্লাস লিখবেন, আমার প্রথমে একটা লেখাই আছে, এই জন্য আমি আর একটা ক্লিয়ার করলাম না। সো যেটা লেখা আছে ওটা জাস্ট এক্সটেন্ডস ক্লাসের শেষ, ইনহেরিটেন্স হয়ে গেছে। ক্লাস বি এর ভিতর ক্লাস এর সবকিছু চলে আসছে, এক্সটেন্ড মানে হচ্ছে এই ক্লাসের সবকিছু এই ক্লাসের ভিতর চলে আসা। সো এইটুক লিখলেই ইনহেরিটেন্স শেষ, আর কিছু লেখা দরকার না, বি তে আর কিছু লেখার দরকার নেই। স্যার আবার একটু রিভিউ করবেন ইনহেরিটেন্সটা মানে হচ্ছে একটা ক্লাসের সবকিছু আরেকটা ক্লাসে আমরা কিভাবে নিয়ে নিই। সো আমরা এ ক্লাসের সবকিছু বি ক্লাসের মধ্যে নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে লিখতে হয় হচ্ছে ক্লাস বি এক্সটেন্ডস ক্লাসে। এক্সটেন্ডস ক্লাসে মানে হচ্ছে ক্লাস বি is under class A, class B is under class A মানে ক্লাস B হচ্ছে ক্লাস A সবকিছুকে অ্যাকোয়ার করে নিছে বা নিয়ে নিছে। স্যার তো ইনহেরিটেন্স মানে এইটাই। তো আমি হচ্ছে প্রথমে এটা লিখলাম, লিখে হচ্ছে এইটুক যদি লেখেন ক্লাস B এক্সটেন্ডস ক্লাসে, তার মানে হচ্ছে এইটাকে এটা ইনহেরিট করে ফেলছে, এইটা দেখালেই ওই সিনট্যাক্স ডান। স্যার ইনক্যাপসুলেশন তো স্যার ডেটা সেটার দিয়ে স্যার লিখলাম, এখন স্যার ইনহেরিটেন্সের ক্ষেত্রে শুধু নিচেরটা লিখলেই হবে নাকি পুরোটা আবার লিখতে হবে স্যার? মানে এই যে এক্সটেন্ড টু এ যে লিখছি স্যার, মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে। আচ্ছা এটা আমি একটু বলে দিই, উনি কি জিজ্ঞাসা করছে, আমি ওনার কোশ্চেনটা একটু ক্লিয়ার করি। উনি বলতেছে যে প্রতিটার জন্য কি আমার আলাদা আলাদা করে লিখবো ক্লাস, নাকি আমি একটা ক্লাস দিয়েই এগুলো সব করে দেখাই দেব? একটা ক্লাসের মতো মেথড দিলাম, এনক্যাপসুলেশন করলাম, ইনহেরিটেন্স করলাম, সব একটা ক্লাসেই করে দেব? না 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 স্যার, এটা বলে নেই। এটা হচ্ছে স্যার ইনক্যাপসুলেশন যে আমরা স্যার প্রাইভেট দিয়ে গেটার সেটাতে যে ফর্মুলা মানে মেথডটা কমপ্লিট করছি স্যার, এখন জি নাম্বার যেটা স্যার ইনহেরিটেন্স, ওটার ক্ষেত্রে আবার লিখতে হবে। ওটাই তো আমি তো ওটাই বললাম যে আবার লিখতে হবে না। আপনি যদি বলে দেন যে, মানে আপনি যদি এইভাবে বলে দেন কোশ্চেনে যে দিস ইজ ইনহেরিটেন্স, দিস ইজ মেথড, আপনি যদি একটা ক্লাসের ভেতর সবকিছু লিখে যদি এইভাবে মার্ক করে দেন, মার্ক করে দেন, তাহলে আপনার বারবার লেখার দরকার নাই। আর যদি মার্ক করে না দেন, যে এইটা অ্যাট্রিবিউট এটা মেথড আপনি মার্ক করেন নাই, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে প্রতিটার জন্য আলাদা আলাদা লিখতে হবে। মানে ইনহেরিটেন্সের জন্য আলাদা করে ক্লাস এ বানাবেন, আবার ক্লাস বি বানাবেন, তারপর ক্লাস এ এক্সটেন্ডস ক্লাস বি বা ক্লাস বি এক্সটেন্ডস ক্লাসে আলাদা লিখবেন। এরকম যদি কোশ্চেন আসে, আপনারা চাইলে একটা ক্লাসের ভেতরই সবগুলো লিখতে পারেন,
ক্লাস অবজেক্ট মেথড মেথড ওভারলোডিং অ্যাক্সেস মডিফায়ার ইন্টারফেস এগুলো সবগুলা একটা কোডের মধ্যে ইউজ করবেন করে আপনি হচ্ছে দেখাই দিবেন যে দিস ইজ মেথড দিস ইজ এনক্যাপসুলেশন দিস ইজ এরকম আমি যেরকম দেখাই দিচ্ছি এটা মেথড তারপর এটা হচ্ছে এনক্যাপসুলেশন এইভাবে আপনারা চাইলে দেখাই দিতে পারেন আমি আপনাদের জন্য সোজা করে দিলাম ঠিক আছে পরীক্ষায় বারবার রিপিটেড কোড লেখার দরকার নেই আপনারা যদি এইভাবে দেখাইতে পারেন দেখাবেন যদি মনে হয় যে আমি আলাদা আলাদা লিখবো স্যার আমার এইভাবে লিখলে বুঝতে অসুবিধা হয় আমি আলাদা আলাদা লিখবো প্রথমে আমি ক্লাসের জন্য এরকম ক্লাস একটা লিখবো তারপর অবজেক্টের জন্য আরেকটা ক্লাস লিখবো সমস্যা নেই লেখেন তারপর আমি নাম্বার দিব কোনো অসুবিধা নেই আপনার যেটা কমফোর্টেবল লাগে অনেকের কাছে হচ্ছে শুধু ক্লাস শুধু অবজেক্ট লিখতে ইজিয়ার লাগে একটার ভিতরে সবগুলো না ঢুকে ঝামেলা সো পর পেস্ট লাগে যাবে আর ঝামেলা সো অনেকে আছে আবার ওর প্যাচ লাগে না ও এমনি পারে ওর স্যার একটা বড় করে মধ্যে সবগুলো দিতে হয় আমরা একটা বড় করে লিখলে তো সব যদি আমরা মার্ক করে দিতাম স্যার একটা করে হয়ে যাবে রাইট সব একটা কোডের ভিতরে দিতে পারেন আলাদা আলাদা দিতে পারেন আপনার যেটাই সুবিধা হয় কোনো ইয়া নেই আপনাদের জন্য দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে আচ্ছা তো এরপরে দেখেন আমরা গেলাম হোয়াট ইজ ক্লাস হোয়াট ইজ অবজেক্ট অ্যাট্রিবিউটস এন্ড মেথডস রাইট দ্য বেসিক সিনট্যাক্স অফ ক্লাস অবজেক্ট মেথড মেথড অলরেডি বুঝতে পারছেন আপনি অ্যাক্সেস মডিফায়ার বুঝতে পারছেন ওকে এনক্যাপসুলেশন ইনহেরিটেন্স গেল নেক্সট একটা কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ পলিমরফিজম পলিমরফিজমের একটা ডেফিনিশন আপনাদের দিয়েছিল যে পলিমরফিজম হচ্ছে একই জিনিসের বিভিন্ন রূপ বা গিরগিটি বলছিলাম ঠিক আছে পলিমরফিজম মানে হচ্ছে গিরগিটি বা একটা জিনিসের অনেকগুলো রূপ সো পলিমরফিজমটা আসলে দেখতে কেমন সেটা একটু আমি দেখাই তো এইখানে বলা আছে পলি মানে হচ্ছে মেনি মর্ফ মানে হচ্ছে ফর্ম পলিমর্ফ মানে হচ্ছে মেনি ফর্ম মানে পানির মতো পানি যেরকম বিভিন্ন পাত্রের আকার ধারণ করতে পারে বা বিভিন্ন ফর্ম নিতে পারে সেটাই হচ্ছে পলিমর্ফ একটা জিনিস সো পলিমরফিজমে আসলে তিনটা টাইপ আছে একটা হচ্ছে মেথড ওভাররাইডিং মেথড ওভারলোডিং যেটা একটু আগে আমি দেখলাম ওভারলোডিং দেখা শেষ ওভাররাইডিং ওভারলোডিং আর সাবক্লাস পলিমরফিজম সো ওভাররাইডিং কি আর ওভারলোডিং কি ওভারলোডিং আমরা অলরেডি দেখলাম যে একই নামে একই ক্লাসের ভেতর সেম নাম সেম ক্লাস সেম মেথডের নাম কিন্তু প্যারামিটার কি ডিফারেন্ট প্যারামিটার আলাদা আলাদা একটা শুধু এ একটা এবি আর একটা এবিসি এরকম নেক্সট হচ্ছে মেথড ওভাররাইডিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে দেখেন এইখানে একটা ক্লাস আছে কি নাম প্যারেন্ট ক্লাস চাইল্ড এক্সটেন্ডস কি ইনহেরিট করছে ইনহেরিট করার পরে দেখেন এইখানে একটা মেথড আছে কি ডিসপ্লে চাইল্ডেরও সেম নামে একটা মেথড আছে সেম নামের না সেম মেথড থাকলে একদম সেম মেথড কিন্তু এইখানে কি প্রিন্ট করছে ডিসপ্লে ইন প্যারেন্ট এইখানে কি প্রিন্ট করছে ডিসপ্লে ইন চাইল্ড এটাই হচ্ছে মেথড ওভাররাইডিং এবং এটাকেই বলা হয় হচ্ছে পলিমরফিজম আপনাদের পলিমরফিজম শেষ তো পলিমরফিজম আসলে কি দেখেন পলিমরফিজম হচ্ছে পলিমরফিজম মেথড ওভাররাইডিং কি পলিমরফিজমের একটা উদাহরণ হিসেবে ধরা হয় মেথড ওভাররাইডিং মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং এই দুটো আপনাদের ভুলায় ফেলতে হবে না আমি দুটো পার্থক্য আমি দেখাচ্ছি ওভাররাইডিং দেখেন ধরেন একটা ক্লাস আছে ক্লাস এ এই ক্লাসে একটা মেথড আছে
সেম মেথড থাকলে বাট হচ্ছে যেখানে হচ্ছে আউটপুট দিব সেটা আলাদা হবে, সেটাই হচ্ছে ওভাররাইডিং। আপনাদের মেথড সেমই থাকবে, ধরেন ভয়েড রান। সো এখানে আমরা একটা সিস আউট দিলাম, এটা আপনারা পরীক্ষায় সিস আউট লিখেন না, বারবার বলতেছি, এটা আমি শর্টকাটে লিখছি টাইম কম লাগাতে হবে। হ্যালো, কিছু লিখি নেই। আর হচ্ছে ক্লাস বি এক্সটেন্ডস ক্লাস এ, তার মানে কি ক্লাস এ এর সবকিছু ক্লাস বি তে চলে আসলো না, সবকিছু মানে কি রানটাও তো চলে আসলো। এরপর আমরা চাচ্ছি যে বাবা যেভাবে রানটা ইউজ করতো আমি এভাবে রান ইউজ করব না, আমি রানটা ইউজ করব কিন্তু অন্যভাবে। যেমন আমি এই ভয়েড রানটাই লিখেছি, কিন্তু আমি এইটা প্রিন্ট করব না, আমি লিখব হচ্ছে ধরেন বাই। সো দিস ইজ কল্ড মেথড ওভাররাইডিং, এবং এটাই হচ্ছে পলিমরফিজম। বোঝা গেছে? ফাংশনের নাম একই থাকবে কিন্তু ক্লাস কি হবে, আলাদা আলাদা হবে। একটা ক্লাস এ আর একটা ক্লাস বি। আর ওভারলোডিং কোনটা? প্যারামিটার হচ্ছে এবার আসি আমি এখানে ফাংশন সেম থাকবে, ওভারলোডিং ভার্সেস ওভাররাইডিং, এটা আপনারা বলবেন, আমি একটু ফাংশন সেম থাকবে বাট প্যারামিটার বিভিন্ন থাকবে, প্যারামিটার হচ্ছে অন্যরকম থাকবে। মেথড আপনারা এটা বলানো শুরু করে দিচ্ছেন, সো আপনারা আসেন আমরা একটু এটা দিই। আমি খুবই কনফিডেন্ট যে আপনারা বলাবেন। রাইট, ওকে। মেথড ওভারলোডিং কি? শিখতেছি। সেম ক্লাস, বাট হচ্ছে আউটপুট সেম মেথড, different same class same method আর হচ্ছে different parameters। এই তো সবই সেম। different class same method সেম টাইম। same parameters। মেথড ক্লিয়ার, মোটামুটি কি ক্লিয়ার? দরকার হলে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দিই। ক্লাস এ সুন্দর করে লেখো। ভয়েড সুন্দর কালার করে যেহেতু সুন্দর করে লেখা দিতে হবে। রান আমি নিজেই বুঝলাম পরে বাসায় গিয়ে।
দিছিলেন স্যার? দেওয়ার কথা না। আর এর একটা অনেক খুব সব দিয়ে স্যার আমরা হচ্ছে পলিমার্ফিজম পর্যন্ত এক্সটেন্ড হয়েছে তাই তো আগে বলছিলেন 2টা পর্যন্ত। হ্যাঁ আমি বলছিলাম যে ইনহেরিটেন্স পলিমরফিজম তো আসলে বেশি কঠিন কিছু না, এই জন্য এই টুকুনি পড়াইছে সব কাছে। সো পলিমরফিজম আর ইনহেরিটেন্স যদি পারেন, পলিমরফিজম না পারেন একটা বিষয় না পারেন তো কিছু না, এটা এইটুকুই। স্যার এটা হচ্ছে যে ডেফিনেশন আর এই যে এক্সাম্পলটা। এই যে এইটাই এক্সাম্পল, পলিমরফিজম থেকে আপনাদের এক্সেস কঠিন কিছু আসবে না, জাস্ট হয়তো ডেফিনেশন আসতে পারে, সিনট্যাক্স বা পলিমরফিজম কাকে বলে, কিভাবে হয়, এই জিনিসগুলো আসতে পারে। কোড আসবে না স্যার? ওই তো কোডই কিভাবে হয়, কেমনে লেখে, এক্সাম্পল দেখ, দিস ইজ এনাফ। তাহলে আমরা যে এইটুকু সাজেশন নিয়ে দেয়া আসবে। ওইটা আসবে না, ওই ডিরেক্ট কোশ্চেন আকারে কোড আসবে। মানে ডিরেক্ট প্যারাগ্রাফ আকারে যে কোশ্চেন দিয়েছিলাম না আপনাদের, ওইভাবে আসবে না পলিমরফিজম। মানে কঠিন কিছু আসবে না, জাস্ট ইন্ট্রোডাকশন টাইপের কোশ্চেন আসবে যে পলিমরফিজম কাকে বলে, কিভাবে হয়, এক্সাম্পল দাও, সিনট্যাক্স, এই টাইপের পলিমরফিজম যদি আসে তো এইভাবে আসবে। সো বেসিক কোডগুলো কি আসবে? বেসিক কোড এটাই basic। না স্যার যে আমরা যেমন না ওই যে সাজেশন না, ওইটা দেয়া আছে আসবে না। হ্যাঁ হ্যাঁ ওগুলো আসছে, আমি তো শেষ হয়নি আপনারা সাজেশন সাজেশনে যেটা ওইখানে যে হ্যাঁ, বেসিক ওগুলো তো আসবে, ওগুলো ছাড়া তো হবে না। ইফেলস কি দিবে? এগুলো বেসিক কোড তা এগুলো না দিলে কি দিবে? এগুলো জি দিবে। ওইগুলো বেসিক কোডগুলো দিবে আর কি, মানে ওপি থেকে বেসিক মানে অ্যাডভান্স কোড দিবে, ওপি থেকে হচ্ছে কি ইন্ট্রোডাকশন দিবে। সব পাগল খাতা লাগবে। সব আচ্ছা, পলিমরফিজম বুঝছেন? হ্যাঁ, পলিমরফিজম ক্লিয়ার? তাহলে আশা করি এখানে কোনো আটকানোর মতো কিছু নাই। নেক্সট হচ্ছে আপনাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে আপনার যে উনি যে কথাটা বলতেছিল ওইটাই হচ্ছে এটা। তো এখানে দেখেন কিছু প্রবলেম দেওয়া আছে, কিন্তু স্যার এই প্রবলেমগুলো আপনাদের সি থেকে ছিল। বুঝে গেছে পারফেক্ট নাম্বার পড়েছে। এখানে এইগুলো আপনাদের সিতে ছিল, এর ভিতরে যেটা যেটা আছে সবগুলো আপনাদের পড়ানো। প্রথমটা হচ্ছে if a number is perfect or not, write a program using class and object। আপনাদের সিতে যেভাবে ডাইরেক্ট প্রোগ্রাম করা শুরু করে দিয়েছেন, এখন এভাবে করলে কিন্তু হবে না, আপনাকে ক্লাস বানাতে হবে। দেন হচ্ছে মেইন ক্লাস নিয়ে মেইন ক্লাসে আপনি হচ্ছে অবজেক্ট বানাবেন, বানায় তারপর এই কোডগুলো মানে কোডগুলো রেডি করতে হবে। তো সাপোজ ধরেন ফার্স্ট প্রবলেমটাই ধরেন যে আমি একটা করে দিচ্ছি আপনাদের ফর শো, বাকিগুলো আপনাদের কাছে থাকার কথা। প্যালিন্ড্রোম লিখি এগুলো সবগুলো করা আছে। এইসব এগুলো সবগুলো আপনার না করা থাকলেও গুগল করলে পাবেন। এটা খুবই ইজি কোড, একদমই ইজি। এগুলো যদি আপনি পারফেক্ট নাম্বারটা জানি ওইটাই আমি আসলে আমি করাই দিই। এটা আমাদের পড়াইলে পারফেক্ট নাম্বারটা কেউ বলতে পারবেন পারফেক্ট নাম্বার কি? মনে আছে কারো? জি স্যার। বলেন তো। স্যার ডিজিট ছাড়া যে কোটা হবে ওই অনুযায়ী হচ্ছে কি আপনার মানে ডিজিট যদি 3টা হয় সেক্ষেত্রে কিউ হবে নাম্বার উপরে, আর কিউ করে যোগফল নাম আর্মস্ট্রং। নামসন না স্যার এটা আমাদের ওই টাইপের, ওই টাইপের। এটা আমাদের মিস দিছিল পারফেক্ট নাম্বার কি ছিল? জি স্যার আচ্ছা, আমি পারফেক্ট নাম্বার করে দিই। পারফেক্ট নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, সাপোজ 24 হচ্ছে, আমি স্পেলে ফিরে যাচ্ছি আবার। ধরেন 28 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার, এমন একটা নাম্বার এই নাম্বারকে 1 থেকে এই নাম্বারের আগ পর্যন্ত, এই নাম্বারের আগ মানে কত? 1 থেকে 27 এর মধ্যে যে যে নাম্বার দিয়ে এই নাম্বারকে ভাগ দেওয়া যায় বা নিঃশেষে বিভাজ্য হয়, যে যে নাম্বার দিয়ে, সেই নাম্বারগুলোর যোগফল যদি এই নাম্বারটাই হয়
তাহলে তাকে পারফেক্ট নাম্বার বলে। যেমন দেখেন 28 হিসেবে চিন্তা করি, সব ছোট একটা নাম্বার চিন্তা করি, 28 না ধরেন 6। সো 6 কে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি? ধরেন 3 2 দিয়ে 1 2 1 দিয়ে দিতে পারি, 6 কে 6 2 দিয়ে দিতে পারি, 3 3 দিয়ে দিতে পারি, 4 দিয়ে পারি, না না। 5 8 যাবে শেষ 5 দিয়ে পারি না। আমরা বলছি যে যে নাম্বার তার আগ পর্যন্ত, মানে 6 কে আমরা 6 দিয়ে দিতে পারবো না, তার আগে যতগুলো নাম্বার আছে সেগুলো দিয়ে ভাগ দিব। তো এখানে দেখা যাচ্ছে যে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 যায় না, 5 যায়। 6 এর আগে এই 1 থেকে 5 পর্যন্তই আছে আপনার। এখন যে যেগুলা দিয়ে ভাগ যাচ্ছে, ধরেন এইটা এইটা এটা ভাগ যাচ্ছে, এগুলাকে যদি আমরা যোগ করি, তাহলে আসে হচ্ছে 1 + 2 + 3 = 6। সো যে নাম্বারটাকে আমরা ভাগ দিচ্ছিলাম সেই নাম্বারের যদি সমান হয় সেটাই হচ্ছে পারফেক্ট নাম্বার। কথা বোঝা গেছে? 28 একটা পারফেক্ট নাম্বার। একটু চেক করেন তো খাতায় 28 পারফেক্ট নাম্বার কিনা। সবাই একটু খাতায় চেক করেন 28 পারফেক্ট নাম্বার কিনা। স্যার এটা ল্যাবে স্যার আমার আসছিল পারফেক্ট নাম্বার, আমি হচ্ছে 28 পর্যন্তই করছিল, মানে 27 পর্যন্ত করতে হবে না, তো 27 পর্যন্ত করি না, আমি 1 থেকে 28 পর্যন্ত বের করছিলাম, পরে এটা ভুল হয়েছে। সো এটা হচ্ছে ওটা বাদে, কারণ 28 এর সাথে 28 যোগ দিলে মানে এটা কোনো কিছুর সাথে যদি 28 যোগ দিই তাহলে তো 28 ছাড়াই চলে যাবে। হ্যাঁ ছাড়াই চলে যাবে। দেখেন তো 28 এ যোগ করলে এটা পারফেক্ট কিনা। জি স্যার পারফেক্ট। 28 এ কত কত দিয়ে ভাগ যায় এটা একটু বলুন। 4 7 14 কত দিয়ে 1 1 2 4 4 4 7 7 15 থেকে 27 এর মধ্যে আর কোনোটা দিয়ে এটা ভাগ যায় না। তাহলে পারফেক্ট নাম্বার হচ্ছে 1 + 2 + 4 + 7 আর তার সাথে 14 14 আর 14 28। সো দিস ইজ আ পারফেক্ট নাম্বার। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা এই কোডটা কিভাবে ক্লাস অবজেক্টের মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে আমাদের কাটবে। যদি প্রশ্নে বলে না দেয় যে ইউজার থেকে ইনপুট নাও বা না নাও, ওগুলো যদি বলে না দেয়, ইউজারের কোনো কথাই যদি বলে না দেয়, আপনার ইউজার থেকে ইনপুট নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আপনি চাইলে নিতে পারেন, অনেকে নেয়, সিতে আপনারা নিতেন যে স্ক্যানএফ করতেন। সো ওইটা আসলে যদি ইউজার বলে না দেয় যে টেক ইনপুট ফ্রম ইউজার, তাহলে ওইটা করার আসলে দরকার নেই, আননেসেসারি আপনার টাইম নষ্ট হবে। সো আমরা ততটুকুই সলভ করবো যতটুকু আমার দরকার, এক্সট্রা লিখে লাভ নেই। সো আমি এখান থেকে ইউজার থেকে ইনপুট নিচ্ছি না। যদি প্রশ্ন বলে দেয় সেই ক্ষেত্রে আমি ল্যাবে দেখিয়েছি কিভাবে এটা নেয়, স্ক্যানার ইউজ করে। সাজেশন ফার্স্টে যেটা দিছিলেন ওটার মধ্যে তো ক্লাস অবজেক্ট মেথড সবগুলো বলতেছে এর মধ্যে শুধু ক্লাস অবজেক্ট তারপরে এক্সামে যদি ওইভাবে মেথড নাই, অবজেক্ট আসলে এটা লিখতে গেলে আমার মেথড লাগবে। সো এখানে মেথড অ্যাড হবে, ক্লাস অবজেক্ট মেথড। আমি এটা তুলে গেছি। আসলে অ্যাসেসমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা পরীক্ষার আগে জমা দিলে ভালো, কারণ এটা আপনার পরীক্ষা এখান থেকে অনেকগুলো পরীক্ষায় অলরেডি আসবে। সো আপনি যদি ভালো করে না করেন তাহলে আপনাদের এবার সমস্যা হচ্ছে আপনাদের সেকশন অনেকগুলো, এক এক সেকশনে এক এক রকম পড়ানো হয়েছে। সো সব সেকশনের পড়ালেখা একসাথে করে এখানে হচ্ছে দেওয়া আছে যে কোন কোন সেকশনে কি পড়ানো হয়েছে। তো এখন এই অ্যাসাইনমেন্টটা অন্যান্য সেকশনে জিজ্ঞেস করে দেখবেন, ওদেরও দেওয়া হবে। সো এখানে ওরাও করবে, আপনারাও করবেন, যেন এটা আপনারা সবাই কমন একটা পজিশনে থাকেন, মানে সবাই এটা থেকেই কমন আসে। সো নেক্সট হচ্ছে আপনাদের পারফেক্ট নাম্বার একটা ক্লাস তৈরি করতে হবে। সাপোজ আমরা একটা ক্লাস নিলাম, ক্লাস
পারফেক্ট নাম্বার চেক করার জন্য আমাদের কি দরকার? একটা নাম্বার নেওয়া দরকার, একটা ভ্যারিয়েবল নেওয়া দরকার যার ভিতরে আমরা নাম্বার রাখবো। সো এরকম ইন্ট নাম্বার। পারফেক্ট নাম্বার চেক করার জন্য আমাদের একটা নাম্বার নিতে হবে না প্রথমে। আমরা চেক করব কিভাবে? এই সি কোডের মতো। জাস্ট আমরা দেখেন আপনারা জিনিসটা কঠিন করতেছেন অবজেক্ট ক্লাস এই চিন্তা করতে গিয়ে। সি কোডের মতো চিন্তা করবেন, করে তারপরে ভ্যারিয়েবল লিখবেন উপরে আর একটা মেথড লিখবেন নিচে। এই তো আর তো কিছু না। আমরা সি তে লিখলাম কিভাবে আর ইয়াতে ও পি তে লিখব কিভাবে, আমি দুইটাই দেখাই দিচ্ছি যেন আপনারা না এটা শুধু মেথডটা আলাদাভাবে আবার লিখতে হয়। মেথডটা আলাদাভাবে লিখতে হয়। দেখেন এটা সি কোডটা আমি এখানে লিখি। সি কোডে আমরা কি লিখব? হ্যাশ ইনক্লুড এটা লেখার দরকার নেই, এটা আমি জাস্ট ফর শো, বা আপনারা চাইলে তুলতে পারেন না। এটা আবার করতে হবে। এটা আমি আপনাদের দেখাচ্ছি যে সি আর ক্লাস অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি, এটা আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? সো ধরেন ইন্ট নাম ইকুয়াল টু ধরেন একটা নাম্বার আমরা নিলাম, ধরেন 28 নিলাম, ফর লুপ চালানোর জন্য আই নিলাম, আর হচ্ছে ওই যে যে নাম্বার ভাগ যায় ওই নাম্বার যোগ করার জন্য একটা সাম নিলাম। সাম কি? So for I is equal to 1 থেকে I যতক্ষণ না পর্যন্ত নাম্বার হবে I plus সেল করি করতেছি স্যার। if সেটা কি ভাগশেষ 0 হইতে হ্যাঁ। মানে ভাগশেষ যদি হয় 0 তাহলে আমরা ওটাকে যোগ করব। সাম ইকুয়াল টু সাম প্লাস সাইন। ভাগশেষ যদি হয় 0 মানে কোনো নাম্বার যদি কোনো নাম্বার দিয়ে যদি একে ভাগ দিলে ভাগশেষ 0 হয় তার মানে তো ভাগ গেছে, আমরা তো সেই নাম্বারগুলোই যোগ করব। যেমন 1 2 বেসিকটাকে বলে 1 2 4 7 14, সো ওই নাম্বারগুলো দিয়ে এটাকে ভাগ দিছে, তার মানে এইগুলাকে আমরা যোগ করব এবং যোগ করা হয়ে গেলে এই লুপটার পরে তো আমাদের যোগ করা শেষ। সো তারপরে আমরা এখানে প্রিন্ট এ বলবো পার্সেন্ট ডি না প্রিন্ট তো দরকার নেই, এখনো তো বাকি আছে। এটা হচ্ছে এই কি চেক করব। আমাদের যদি যোগফলটা কিসের সমান হয়? নাম্বারের নাম্বারের সমান দাও নাম্বারের সমান হয়, তাহলে আমরা এখানে প্রিন্ট এ বলবো পারফেক্ট নাম্বার পারফেক্ট, আর এলস এ বলবো নট প্রিন্ট এ সিকল ইজি লাগে। সিটা হলে জামার যদি মেথডগুলো সব কমপ্লিট ব্যবহার লাগে অনেকগুলো ক্লাস আলাদা। ছোটটা কোড ইজি না? জি স্যার। সো আর কোন নাম্বার দিয়ে যদি একে ভাগ যায় তাহলে আমরা যোগ করব, শেষে দেখব যে এই নাম্বারটাই ওই যোগফলটা কি না। ভালো ক্লাস কাটটা এইটা এবার আমি ক্লাস এন্ড অবজেক্টে কিভাবে নিয়ে যাব? আমাদের তো এটা কিন্তু সি এর কোড, পরীক্ষার খাতায় কিন্তু সি লেখা দেব। সবাই কিন্তু সি লেখা এক মার্ক দিয়ে দিবে। স্যার একটা দিবেন না, এটা কিন্তু ঠিক না। সি লিখবা কেন? এক মার্ক দেব না। না না সি লিখবা কেন স্যার? এই কোডটা কিন্তু অবশ্যই পাস স্যার এটা বললে সবাই দুই করবে। দুই মার্ক দিলে আমাকে নাম্বার দিবে। একটু ডেকে না না বলবে আপনার পড়াশোনা স্যার করতে। কিন্তু দেখবেন না তাহলে তো ফার্স্ট মার্ক পাবে। ওটা অবশ্যই স্যার আমাদের স্যার কোশ্চেন করা থাকবে মানে টেস্ট মার্ক এক্সাম চারটার মধ্যে তিনটা অ্যানসার আল্লাহ স্যার মানে একটা 10 করে স্যার। চারটার মধ্যে মানে একটা 10 কে হ্যাঁ, চারটা থেকে দেড় ঘন্টা সময়। দেড় ঘন্টা পার বছর তো বললা স্যার এই পুরোগুলো স্যার, দেখে একটু দাও সময় আবার বাবা মনে হচ্ছে আপনারা এসকিউএল না দিয়ে আসছেন। সি লেখা কম ছিল, জাভা তো লেখা বেশি। এই জাভাতে কে এখানে আসেন, এই যে সি লেখা কম জাভা লেখা বেশি, এত জাভা যায় না আসলে শুনেন। দেখেন আমি আগে এটা কনভার্ট করি, দেখেন একই কিনা। ঠান্ডা হয়। এখন হচ্ছে আপনাদের পরীক্ষায় আমি বলে দিচ্ছি যে আপনারা লেখার পরেও আর আধা ঘন্টা পাবেন বসে বসে অন্যদের ডিস্টার্ব করা। জি স্যার না আমার লেখা শেষ হলো না সামনে আসবে সি পরীক্ষা দিয়েছি 25 তো না বলে টেস্ট করে দিয়ে এত মজা না, এত মজা না। শুনেন এরপরে আসেন এইটা থেকে আমরা এটা কনভার্ট করব। সো আমাদের প্রথমে একটা নাম্বার নেওয়া লাগবে, তাই না? হুম নাম্বার নিলাম। সো
সো নাম্বার দেওয়ার পরে আমাদের যেটা করা লাগবে এই নাম্বারটা পারফেক্ট কিনা এটা চেক করা লাগবে। সো পারফেক্ট কিনা চেক করার জন্য আমাদের একটা মেথড লিখতে হবে। স্যার কনস্ট্রাক্টর লাগবে না? হ্যাঁ, দেওয়া আছে কনস্ট্রাক্টর লাগবে। এই নাম্বারটা ইনপুট নেওয়ার জন্য একটা কনস্ট্রাক্টর নেওয়া লাগবে। সো পারফেক্ট সে এত বড় ক্লাস স্ক্যানএফ দিয়ে করতে গেলে স্যার একটু আরো বড় হয়ে যাবে স্যার। স্ক্যানএফ ধরেন যদি থাকে তাহলে একটু বড় ইউজারের কাছ থেকে দিতে গেলে আর বেশি মানে একটু ঝামেলা। ইন্ট ওয়ান বড় হাতের নাম। কোনো ঝামেলা নেই। ইউজারের কাছ থেকে একটু ঝামেলা ভাই এখানে। সো এই নামের মধ্যে কিন্তু এই নামটা ঢুকবে। আপনারা সব সময় এটাকে উল্টাপাল্টা দেখেন, একবার এটার ভিতরে এটাকে ঢুকান, একবার এটার ভিতরে ঢুকান। যাকে তাকে যে সে জায়গায় আপনারা অ্যাসাইন করে দিয়ে দেন, এটা করলে হবে না। আপনারা অ্যাট্রিবিউটের ভিতর ঢুকে এখানে যে প্যারামিটারটা লাগা থাকে সেইটা। সো অ্যাকচুয়ালি এটা হবে এরকম, নাম্বার ইজ ইকুয়াল টু বড় হাতের নাম্বার। আচ্ছা, যেটার মধ্যে ঢুকবে সেটা স্যার বাম সাইডে থাকবে স্যার। সেটা বাম সাইডে সেটা বাম তো side। কোডে আরে তুমি সবসময় মনে করো যে ইয়া কি বলে Attribute- Attributes যেটা থাকবে ওইটা, হ্যাঁ। বাম side এ অ্যাট্রিবিউটটা বামে রাখলে ওকে। এই জিনিসটা আর আমার এখানে তো- বেশ লাগে। আর এখানে তো ওইটা তো হচ্ছে নামটা আরো বড় টেম্পোরারি আসছে। কনস্ট্রাক্টর নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাদের একটা মেথড লিখতে হবে, যে মেথডে আমরা অ্যাকচুয়ালি এই কাজটুকু করব। এই যে ফর লুপের এই কাজটুকু আমরা Print সহ করব করবো, স্যার। এইটা। সো আমরা একটা মেথড নিলাম, যে ধরেন void চেক দিলাম। সাপোজ এখানে সেগুলো পুরো কোডটা দেখুন। এখানে পুরো হচ্ছে খুব সেম করতে থাকবে। রোজ বইবে ফর থেকে শুরু করে এই পর্যন্ত প্রিন্ট করবে। এখানে হচ্ছে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে sum Sum is equal লাগবে to একটা। 0 So I sum I is দিলে equal হয়। to 0 I আর দিলে একটা হয়। লাগবে হচ্ছে i। স্যার এই সাবমিট করলে জিরো নিয়ে গেলে কি স্যার নাম্বারটা লাগবে, মানে কনস্ট্রাক্টর না লাগবে? উপর তো লাগতেছে না স্যার। আমরা তো স্যার কনস্ট্রাক্টরে তিনটে জায়গায় যে সময় নাম্বার নিয়ে নিই ইনপুট, নাম্বার ইনপুট নেওয়া লাগবেই, তো এটাতে ইনপুট নেওয়া লাগবেই। এই জন্য এটা আমি অ্যাট্রিবিউটের ভিতর ঢুকাই দিচ্ছি। সাম তো আমরা নিজেরা নিচ্ছি, সাম তো নাম্বারটা দিলে গেলে এই যে ইনপুট ইন ও আচ্ছা নাম সব value দিতে আচ্ছা চাইতেছে। আচ্ছা আচ্ছা। না, এখানে দেয়া যাবে না। যদি আপনি এখানে ইন্ট নাম ইজ ইকুয়াল টু 28 দিয়ে দেন তাহলে কনস্ট্রাক্টর লাগবে না। হ্যাঁ। এখানে যদি এটা ডাইরেক্ট বলে দেন constructor তাহলে লাগবে। কনস্ট্রাক্টর লাগবে না। কিন্তু constructor use করা লাগবে। তখন তখনই ভয়েড লাগবে। চেক থেকে শুরু করব। তখন হচ্ছে ভয়েড চেক, এটুকুর দরকার। কনস্ট্রাক্টর লাগবে তো স্যার, বলে দিবেন না কোশ্চেনের মধ্যে কনস্ট্রাক্টর সহ লাগবে। কোশ্চেনে যদি বলা থাকে কনস্ট্রাক্টর ইউজ করে করো, দেন আপনার এটাই বেটার, মানে এটা হচ্ছে বেটার, এটার মধ্যে সব কিছুই আছে। ঠিক আছে, আপনার কোনো স্যার কাটতে পারবে না কোথাও। আচ্ছা, সো আমাদের সাম আর আই এটা হচ্ছে প্রবলেমটা সলভ করতে লাগবে, এই জন্য এটা অ্যাট্রিবিউটের ভিতর নাই। যেটা আমার মাস্ক লাগবে সেটা হচ্ছে একটা নাম্বার। সো মাস্ক লাগবে যেগুলো, এগুলো আপনারা অ্যাট্রিবিউটে ঢুকাই দিবেন। মাস্ক লাগবে যেগুলো, আর যেগুলো ধরেন প্রবলেম সলভ করতে সাপোর্ট দেয়, এই টাইপের প্রবলেম সলভ করতে এই সামটা সাপোর্ট দিচ্ছে না, আইটা সাপোর্ট দিচ্ছে না, এগুলো হচ্ছে সাপোর্টিং অ্যাক্টরস বা অ্যাক্ট্রেস। আপনার এখানে এগুলো হচ্ছে সাপোর্টিং, এটা হচ্ছে হিরো। সেই hero হচ্ছে actually টেম্পোরারি, মানে আই সামটা হচ্ছে আই কিন্তু আমাদের এই ইয়ের জন্য, মানে মেথডের জন্য, তো এই জন্য হচ্ছে আমরা ওখানে উপরে করতেছি না। হ্যাঁ, উপরে করতেছি না। আপনার মনে হতে পারে স্যার আপনি সাম আর আইটা কেন উপরে নিচ্ছেন না? আপনি যদি নেন তাও কোনো ভুল নাই, আসলে নিলেও অসুবিধা নাই, বাট আমি এইটাই কেন নিলাম, কারণ এইটা ছাড়া আমার কিছুই হবে না। এটা হচ্ছে হিরো আর এটা হচ্ছে সাপোর্টিং অ্যাক্ট্রেস, মানে এই হিরোকে কাজ করানোর জন্য আমার এই দুইটা লাগবে, এই জন্য আমরা এটা ফাংশনের ভিতরে নিয়েছি। ওকে, সো এরপর এই কোডটুকু জাস্ট কপি পেস্ট করব আমি। ফর i is equal to আইটা না 1 i যতক্ষণ না পর্যন্ত নাম i প্লাস প্লাস, তারপরে এখানে জাভার কোড আছে, এর কোড এটুকু সেম। সো if নাম i equal to 0, তাহলে আমরা এখানে কি করব, sum is equal to sum plus i। এখানে এসে আমরা বলবো if sum equal নাম, তাহলে একটা প্রিন্ট সিস্টেম আউট ডট প্রিন্ট, যেখানে সিস আউট এরকম হচ্ছে পারফেক্ট। else
সো এইখানে আমরা সি এর কোডটা কিভাবে ক্লাস এবং অবজেক্টে কনভার্ট করেছি সেটা একটা एग्जांपल আমি দেখাই দিলাম। বাকি সবগুলা এখানে বাকি যেগুলো আছে এগুলো আপনারা নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন, খুবই সহজ কোড, একদমই কঠিন না। এগুলো আপনার বাসায় গিয়ে একবার দেখলে দেখবেন যে হয়ে গেছে। বেশি দেওয়া নাই, মাত্র 6টা, 1 2 3 4 5 6টা, 6টা এখানে দেওয়া আছে আর নিচে আরো কয়েকটা আছে। স্যার এই একটা কোশ্চেন যে এই একটা কোশ্চেনের জন্য 10 মার্ক থাকবে নাকি? 5টা। 5 তাহলে চারটা কোশ্চেনে তাহলে স্যার আমাদের এক্সাম তো 30 মার্কস হবে না? 5 মানে 4টা সেকশন থাকবে, একটা সেকশনে আবার 2টা করে এটা থাকবে। মনে নেই একটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টাইম কম হয়ে গেছে। আটটা। আপনাদের টাইমের কথা চিন্তা করে কোশ্চেন বানানো আছে। আমি কি বলতেছি, আমি বললাম যে আপনারা এমন ভাবে লিখবেন যাতে আজে এটা জিনিস কম লিখবেন, সোজা কথা। স্যার আপনি যেগুলো লিখে দিয়েছেন এগুলো আমি একদম মিনিমাল লিখছি, আমি কি বেশি লিখছি না স্যার, এখন এগুলোই perfect। আমরা এতগুলো প্রবলেম সলভ করে ফেললাম, এখন আপনার আধা ঘন্টা এই যে ধরেন 20 শুরু হয়েছে ক্লাস, তাহলে 40 মিনিট হয়নি, 40 মিনিটে আমরা অর্ধেক কোশ্চেন শেষ করে ফেলছি। তাহলে আর 40 মিনিট সময় পাবেন, এটা আগে অর্ধেক শেষ করে যেগুলো 10 ফেলতে মিনিট লাগে। যেগুলো একটু বেশি সময় লাগবে, এগুলো যদি চারটা হয় তাহলে ওগুলো ধরলাম একটা কোশ্চেন ওগুলো আসলো, আর যদি চারটা তাহলে শোনেন, আমরা এসকিউএল দিয়ে আসছেন না, এসকিউএল আচ্ছা, হচ্ছে স্যার এখন যা বলতেছে এগুলো শেষ করে পরীক্ষার কথা পরে। পরীক্ষায় ঠান্ডা বাসায় গিয়ে এগুলো করেন, করে একটু পড়েন, পড়লেই আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে, একটু টেনশন করে লাভ নেই। আমরা তো আপনার জন্য মিডিয়া অ্যাটলিস্ট যেন ভালো নাম্বার পান সেটা সেইভাবেই আপনাদের কোশ্চেন করা, মিডিয়া আপনাদের 8টা নয় ফাইনালে, আর ফাইনালে গিয়ে মানে এমন ভাবে কোশ্চেন সেট করা হয় যেন হচ্ছে যে এ প্লাসের স্টুডেন্ট সে যেন এ প্লাস পায়। মানে স্যার ক্যাটাগরি অনুযায়ী স্যার ক্যাটাগরি অনুযায়ী করা হয় যে 20% বা 10% স্টুডেন্ট এ প্লাস পাবে, 20% এ মাইনাস পাবে, তারপর বি প্লাস, এরকম কোশ্চেন ওই অনুযায়ী সেট করা হয়। যে সবাই এ প্লাস পেলে তো সমস্যা, তাই না? হ্যাঁ, একে তো আপনাদেরই যারা এ প্লাস তাদের চাকরির সমস্যা হবে। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী সময় আপনারা এসে বলেন স্যার ও কিভাবে পেলে এ প্লাস স্যার। একবার একটা স্টুডেন্ট এরকম চ্যালেঞ্জ করছে, কোন ব্যাচের এটা বলবো না, আপনাদের না, চ্যালেঞ্জ করছে, তারা আসছে হচ্ছে তাদের এক ক্লাসে একটা মেয়ে আছে, ও কেমনে প্লাস পাইছে, ওই মেয়ের কোনো টেনশন নেই, সে প্লাস পাই ঘুরে বেড়াইতেছে, তার ফ্রেন্ডরা এসে চ্যালেঞ্জ করছে স্যার খাতা দেখাইতে হবে মেয়ে। এটা কোনো কথা? তো আমরা তো just একটা লিখে link দিচ্ছি, খাতা দেখানো হবে। মানে ওরা একটা চ্যালেঞ্জ করছে। এটা কি সম্ভব? কেমনে ভাই? না, এটা তো আসলে কি সম্ভব না, কারণ হচ্ছে ওর কি আমাদের সাথে বন্ধু বান্ধব লাগবে? জেলাসি থেকে এসে যদি ইয়ার করে, এটা কিছু করার নাই। কিন্তু আমি ওদের ওদের বন্ধু বান্ধবের ধারণা ধারণা হচ্ছে ওই মেয়ে স্যার কোনোভাবে পাওয়ার যোগ্য না, আমরা ওর আইকিউ জানি কতটুকু পারবে, ওর ব্রেন আমরা জানি, কিন্তু ওই কিভাবে পাইলো স্যার এটা আমাদের জানতেই হবে। এইটা নিয়ে তারা হচ্ছে গিয়ে আন্দোলন করছে। স্যার কি তাদের দাবি মেনে নিয়েছিলেন স্যার? না, আমরা মানি নাই, আমরা বলছি যে তোমরা নেক্সট সেমিস্টারেও দেখো কি আসে। এটা মানলো না। ওয়াই কি সে যদি নেক্সট সেমিস্টারে এরকম পায় তার মানে ওর আসলে ক্যাপেবল আছে, মানে ও আসলে স্ট্রং। যদি সে না পায় তাহলে আমাদের মধ্যে স্যার অনেকেই ভালো আছে যারা আর কি রেগুলার ক্লাস করে না, বা হয়তো কোনো প্রবলেমের জন্য স্যার মানে ক্লাস করতে পারে না, অনেকেই আছে স্যার। আপনাদের মধ্যে আর একটা ছেলে হচ্ছে হাইস্ট পেয়েছিল সেকশন বি থেকে, ওই যে তাবিব তো পাইছে। আরেকজন ওই ছেলেটা ক্লাস করে না, ওকে আমি বকা দিছিলাম। ইয়ে জি স্যার, ফেস স্যার রাউন্ড ফেস এরকম কিছু না, লম্বা করে ছেলেটা, লম্বা করে আরে round face কাঞ্জুল কাঞ্জুল হচ্ছে 40 পেয়েছিল। তো ও হচ্ছে গিয়ে আমার কাছে একদিন বলছিল যে আমি হচ্ছে স্যার আসলে জব করি, ইয়ে করতে পারি না, কিন্তু আমি স্যার মানে ভিডিও খারাপ করছে, তারপর আমি ওকে ওই যে বকা টকা দিচ্ছিলাম, দেওয়ার পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে স্যার আমি দেখবো পারি না। তো ও তো ক্লাস করে, কিন্তু ও হচ্ছে যে এ প্লাস পেয়ে গেছে। যদি আপনারা পারেন, আমি তো ঠেকানোর কেউ না, মানে আমি তো আপনার খাতায় যদি লেখেন আমি কাটবো বই থেকে, আমরা কাটার কোনো জায়গা নেই। তবে দেখেন আজকে যারা এই যে ক্লাস করতেছেন বা যারা জানেন এই ভিডিও আপলোড দিতে 1 সপ্তাহ লাগবে। সাপোর্ট তো হয়ই না স্যার। হ্যাঁ, আপলোড দিতে হয় না, মানে আমরা রিটার্ন করে রাখি, কিন্তু ভিডিও ওরা পুরোই কারণ এটাই। সো এই জন্য হচ্ছে ক্লাসে আসাটা আসলে দরকার, এই মিডের আগে অ্যাটলিস্ট এই 2-1টা ক্লাস যেগুলো হয় এগুলোতে তো আসা দরকার। স্যাররা তো এখানে কিছু না কিছু সব স্যারই বলছে। সো এই ক্লাসগুলোতে কেন আসে না আমি এটা বুঝি না।
এই যে আসলে আপনারা অ্যাটলিস্ট একটু জেনে যাচ্ছেন, অ্যাটলিস্ট এখানে যারা আছেন তারা অ্যাটলিস্ট 15 উপরে নাম্বার পাবেন, তারা 30-এ 15 উপর পাবেন। কি বলে স্যার? এরপর কিছু মেইন ক্লাস যেতে হবে না? তুমি তো 30 পাবো, তো বলা লাগবে না। 28 থেকে 30 ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হবে। আচ্ছা, মেইন ক্লাস এরপরে কিন্তু শেষ না, শেষ না কারণ কি আমাদের মেইন ক্লাসটা লিখি নাই। নাম্বার তো পাসই করে দিতে এখন। মনে শেষ করে দিছি। না না নাম্বার পাস করার আগে মেইনের ভেতরে আমরা হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর এটা লিখব, লেখার পরে একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট হচ্ছে পারফেক্ট নাম্বার অবজেক্ট হয়ে দেখছো একটা করে সব আছে কিন্তু এভাবে easy pn is equal to new, একটা করে সব আছে মেথড আছে। এটা দেখার জায়গা নাই, সো নিউ pn পারফেক্ট নাম্বার, এটার ভেতরে আমি দিয়ে দিলাম ধরেন 28। তো এটা হচ্ছে শেষ। এবার শেষ স্ক্যান করলে একটা লেখা। স্যার খাতায় মানে লিখতে গেলে তো স্যার মানে 2-3টা পেজ লাগবে স্যার, যেহেতু খুব বড়। তো মেইন মানে ক্লাস মেইন যেটা স্যার মেইন ফাংশন, এটাকে আলাদা পেজে লিখতে হবে ডিরেক্টলি? আপনি একটা নেই লিখতে পারবেন, অসুবিধা নেই, মানে একটা নেই চাইলে লিখতে পারবেন। এটা ওই এখানে মেন প্রশ্ন আছে। এই এত খাতা বাছাই দোকান ইচ্ছা মতো লিখবা। এই পরীক্ষা করবি? সমস্যা আছে আমাদের স্ট্যাটিস্টিক্স পরীক্ষা ছিল আমাদের একটা, মানে আমি লাস্ট সেমিস্টার স্ট্যাটিস্টিক্স কোর্স নিয়েছিলাম। প্রতিটা স্টুডেন্টের অন এভারেজ 4টা পেজ লাগছিল। একটা স্টুডেন্ট তার খাতার লাস্টের পেজ শেষ হয় না, মানে যে খাতা ওই খাতারই লাস্টের পেজ শেষ হয় না, এক্সট্রা পেজই নেই। সে তার ভেতরে 4টার ভেতরে 4টাই করছে এবং সে হচ্ছে হাইস্ট পেজ। জি স্যার। এরকম একটা ঘটনা আমি আমার জীবনে ওকে ক্লাসে ডেকে বলছিলাম যে এরকম আমি কাউকে কোনোদিন দেখিনি। সে হচ্ছে কেমনে কেমনে জানি আটায় ফেলছে, স্যার মূল কথাগুলো লিখছে। এক্স্যাক্টলি সে কিভাবে কিভাবে জানি আটায় ফেলছে এবং ম্যাথও যে করছে এত এফিশিয়েন্টলি করছে যে ও মানে যে যে দরকার ওই ওই দরকারি জিনিসগুলো সে লিখছে, কাটাকাটি বা ইয়ে না থাকার কারণে। এবং ওই যে অন্য তো এরকম ছোট ছোট করে লেখে, ওই লিখতে লিখতে ওর লেখা আবার বোঝা গেছে যে কি লিখছে, এমন না যে ডাক্তার লেখা। সো হচ্ছে কি এরকম করে করে যাচ্ছে। আমি খুবই অবাক, আমরা ওখানে 3বার চেক করছি কারণ ওকে 3 পেজে কেমনে আটকে, আমিও পারবো না ওই কাজে, আমিও পারবো না। আমার হচ্ছে একটা এক্সট্রা শিট নেওয়া লাগবে, এভাবেই কোশ্চেন বানাবো। আছে আপনাদের মধ্যে এরকম এক্সেপশনাল ট্যালেন্ট একজন আছে। তো স্যার আমি বেসিক সাইজে সব একসাথে আপনি এটা রেখেছে সমস্যা নেই। স্যার আমার লিখতে পারবো না স্যার, আমার হাত লেখা বড় বড় হলে তারও ভালো, দেখতে সুবিধা হয়। ওর কথা হচ্ছে লেখা ছবি লিখতে পারবি না। আচ্ছা, আমি হচ্ছে একটু ব্রেক দেই, আপনারা একটু দেখতে থাকেন। ব্রেকের পরে এসে আমি হচ্ছে আবার বাকিটুকু সলভ করে দিচ্ছি। ঠিক আছে স্যার, এটা একটু ইয়া করে কেটে দেন, একদম কেটে দেন।